ক্যাপ্টেন রায়, হ্যাঁ বলুন। যেটা যেটা ক্যাপ্টেন আশরাফ বলছেন, ওনার ধারণা হচ্ছে ইঞ্জিন বন্ধ হয়নি, উনি থ্রাস্ট পাচ্ছেন না, মানে পাইলট থ্রাস্ট পাননি এবং তিনি মেডে মেডে করেছেন। কিন্তু ঘটনা হচ্ছে ওনার প্রাথমিক ধারণা হচ্ছে যে ইঞ্জিন বন্ধ হয়নি, হয়তো ফুয়েলে কোনো কন্টামিনেশন ছিল, সেক্ষেত্রে হয়তো ইঞ্জিন বন্ধ, মানে ইঞ্জিনে ফুয়েল সাপ্লাই না থাকতে পারে। হ্যাঁ, ফিউল যদি ঠিক করে না যাচ্ছিল, এয়ারক্রাফট ইঞ্জিন উইল লুজ পাওয়ার, সেটা একটা পসিবিলিটি আছে। কিন্তু তাতে দুটোই ইঞ্জিনে আলাদা আলাদা ট্যাঙ্ক থেকে ফিউল যাচ্ছে, দুটোই ইঞ্জিনের পাওয়ার লুজ করবে, আর কোনো রকমে এয়ারক্রাফট রিকভার করতে পারছে না, দ্যাট ইজ আনলাইকলি। যেরকম বার্ড হিট ইজ ওয়ান possibility for loss of engine power, সেরকম contamination of fuel is আরেকটা possibility. আর third possibility আছে of wrong calculations. পাইলটসরা টেক অফের আগে ক্যালকুলেট করে এয়ারক্রাফট ওয়েট, ওয়েদার কন্ডিশনস, ওখানকে টেম্পারেচার, প্রেশার, লেন্থ অফ রানওয়ে, আর তাতে তারপরে সেই ক্যালকুলেশন করে ওরা চেক করবে যে কত স্পিডে আমি এয়ারক্রাফটকে রোটেট করব যাতে কি সেফলি ক্লাইম্বস আউট। এতে যদি কোনো ক্যালকুলেশনে ভুল হয়, then there is a possibility aircraft will sink. কিন্তু তারপরে there is the thing that you can still recover from that. কিন্তু এতে দেখা গেল at least visually, যাই আমরা দেখেছি on the video, কি aircraft is consistently going down. তো সেটা দেখতে হবে কি ইঞ্জিন পাওয়ার যতটা ছিল সেটাও পাচ্ছিল না। আমি কেন হ্যাঁ বলুন, বলা যায় না, এখন তো বলা যায় না। মেডে কল দিয়েছে মানে হি হ্যাজ রিয়েলাইজড, হি হ্যাজ সিন দ্য পারফরমেন্স ইজ ড্রপিং, এয়ারক্রাফট ইজ ড্রপিং, আর তার চেয়ে বেশি ও বলতে পারেনি। আর তখন সময়ও হয় না, অ্যাট সাচ লো অল্টিটিউড, ইন সাচ আ ক্রিটিক্যাল স্টেজ অফ ফ্লাইট, যখন তোমার হুইলস আর যে ল্যান্ডিং গিয়ার আছে সেটা এখনো উপরে নাইনি, সেটা তো আগেই নিয়ে নেওয়ার উচিত ছিল। তো তাতে একটা সন্দেহ হয় যে কি হলো যে ওরা ল্যান্ডিং গিয়ারটা উপরে নিল না। ঠিক ঠিক। ক্যাপ্টেন প্রদীপ রায় কিন্তু একটা নতুন কথা বলছেন যে হিউম্যান এরারের একটা, উনি কথা বলছেন, আমি জানি না হিউম্যান এরার হয়েছে কি হয়নি, আমার জানা নেই, কিন্তু ছবিতে দেখে যতটুকু আমরা দেখছি, যে আমি কল্যাণ চৌধুরীর কাছে আসবো, যতটুকু ছবিতে আমরা দেখছি, ভিডিওতে দেখছি, তাতে মনে হয় না ওই 30 সেকেন্ডের মধ্যে হিউম্যান এরারের কোনো জায়গা হতে পারে, আমি বুঝতে পারছি না। কারণ আকাশ পরিষ্কার ছিল, ওয়েদার একদম অনুকূল ছিল, কোথাও কোনো চাপ ছিল না, একটা প্লেন টেক অফ করলো, 600-650 ফিট উঠলো, তারপর ছপ করে নেমে যাচ্ছে এবং মানে প্লেনের নিচটা ধাক্কা মারছে একটা জায়গায় এসে। তো আমার মনে হচ্ছে না, কল্যাণবাবু আপনি আমাকে বলুন, পাইলট যে মেডে কল করছিল, আপনাদের এটিসিতে কাজ করছেন, আপনারা কী করতে পারেন ওই সময় মেডে কল করলে? আপনার কী ক্ষমতা আছে ওই সময় করার? কারণ ওই তো প্লেনটা তো 600 ফুট ওপরে আছে, এটিসির ভূমিকা কী থাকতে পারে? আমি সেটা এক্সপ্লেন করছি শর্টলি। তার আগে এই ইঞ্জিন সিজ করা নিয়ে একটুখানি আমি বলতে চাই। এটা হচ্ছে একটা ইঞ্জিন সিজ করে তার দু রকম কারণ হতো, একটা এক্সটার্নাল, একটা ইন্টারনাল। এক্সটার্নাল হচ্ছে বাইরের কোনো ফরেন মেটেরিয়াল ইঞ্জিন করতে পারে, বার্ড হতে পারে, হেল হতে পারে, পেবলস হতে পারে, টেক অফের সময় সে সাক করে নিয়েছে, রানওয়েতে পড়েছিল। তো এক্সটার্নাল মেটেরিয়াল, এটা হচ্ছে এক্সটার্নাল রিজন। ইন্টারনাল রিজন দ্যার আর সেভারাল। মেকানিক্যাল ফেলিওর হতে পারে, ইলেকট্রিক্যাল ফেলিওর হতে পারে, সফটওয়্যার সিস্টেম ফেলিওর হতে পারে, যেগুলো পুরো সিস্টেমটাকে কন্ট্রোল করে। এয়ারক্রাফট এফএমসি, ফ্লাইট ম্যানেজমেন্ট কম্পিউটার। ফুয়েল হতে পারে। ফুয়েল ফেল করার আবার অনেকগুলো কারণ হতে পারে। ফুয়েল যে ইঞ্জিনে যাচ্ছে, যেটা ক্যাপ্টেন রয় বললেন, 3টে
ট্যাঙ্কের মধ্যে আলাদা ট্যাঙ্ক থেকে যাচ্ছে, লাইন আলাদা, এবং সেই ফুয়েল পাম্প যেটা ইঞ্জিনে ফুয়েল পাঠাচ্ছে ফেল করতে পারে, সেটা রিডান্ডেন্সি আছে। রিডান্ডেন্সি কি? সাকশন, যদি ফুয়েল পাম্প ফেল করে ইঞ্জিন সাক করতে পারবে, তার একটা লিমিটেশনস আছে। 2, যদি এটাও ফেল করলো তাহলে পারে আর কিছু করার নেই, সেটা হচ্ছে রিমেনিং ফুয়েল যেটুকু থাকবে তাতে যেটুকু উড়বে তারপর ইঞ্জিন সিজ করবে। তো এইটা অ্যাজ এ প্র্যাকটিক্যালি আমি এ ব্যাপারে লেম্যান, আমি এটিসিও, কাজেই এটা আমার আরও ধারণা থেকে বললাম। আর আপনি যেটা বলছেন মেডে হচ্ছে আমাদের কাছে মানে একটা চরম দুঃস্বপ্নের মতো, হ্যাঁ, যে চ্যানেলে বসে মেডে শব্দটা শুনবো, এটা কল্পনা করলেই আমাদের টেনশন হয়। আমিও শুনেছি, হ্যান্ডেল করতে হয়েছে। কিরকম? কলকাতা এয়ারপোর্টে একটা ক্র্যাশ হয়েছিল, তখন আমি কন্ট্রোলার ছিলাম, মানে আই ওয়াজ দ্য পারসন হু ওয়াজ কন্ট্রোলিং দ্য প্লেনটা ক্র্যাশ হয়েছিল। এটা কোন সাল? আমার এক্স্যাক্টলি মনে নেই, তবে খুব সম্ভবত 2003-এর শেষের দিক বা 4-এর প্রথম দিকে, খুব সম্ভবত 2004। যে প্রশ্নটা আমি করলাম, মেডে শোনার পর এটিসির কাছে কি উপায় থাকে যেটাকে কন্ট্রোল করা? এক্স্যাক্টলি, এই যে মেডে কল, এটা হচ্ছে এক্সট্রিম সিচুয়েশন। টেকনিক্যালি আমি যদি বলি, এটাকে বলা হয় when the aircraft and its occupants are in imminent danger, মানে পাইলটের আর কোনো উপায় দেখছে না, এভরিথিং ইজ আউট, সেই ক্ষেত্রে মেডে কল দেওয়া হয়। এই মেডে কল যে মুহূর্তে কন্ট্রোলার পাবে, তখন কন্ট্রোলারের অ্যান্ড বোথ পাইলট অ্যান্ড কন্ট্রোলার দে আর ওয়েল ট্রেন্ড, তাদের এমন নয় যে তাদেরকে পিরিয়ডিক্যাল ট্রেনিং নিতে হয় এইসব সিচুয়েশন হলে কীভাবে হ্যান্ডেল করব। এর পিরিয়ডিক্যাল ট্রেনিং আছে, সিমুলেশনে বসে বা এতে তার থিওরি প্র্যাকটিক্যাল সিমুলেশন করে, যাতে ওই সময় চিন্তা করে কি করব ভেবে, দের ইজ নো টাইম, দের ইজ নো টাইম, সো দে আর ওয়েল প্রিপেয়ার্ড। তো এই ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে যেটা বলা হয় সেটা হচ্ছে পে আনডিভাইডেড অ্যাটেনশন। আমরা কি করি, ধরুন একটা এয়ারক্রাফট, আমি একজন কন্ট্রোলার, আমি 5টা জাহাজ কন্ট্রোল করছি, একজন মেডে কল দিল, তো আমাকে আনডিভাইডেড অ্যাটেনশন, ভুলে গেলে তো হবে না, তাহলে তো ও মেডে কল দেবে, ওরও এমার্জেন্সি হয়ে যাবে। যে ইনচার্জ আছে তার ডিউটি হচ্ছে অ্যাডিশনাল ম্যান পাওয়ার ডিপ্লয় করা এবং অন্য যে 4টি এয়ারক্রাফট তাকে অন্য ফ্রিকোয়েন্সিতে নিয়ে যাওয়া, যাতে এ ডিস্টার্ব না হয়। তাকে নিয়ে গেল, অন্য কন্ট্রোলার টেক ওভার করে নিল, একে আনডিভাইডেড অ্যাটেনশন দেওয়া হলো। এইবার তারপরে হচ্ছে সিচুয়েশন অনুযায়ী, যে এইগুলো খানিকটা প্রসিডিওর, খানিকটা কন্ট্রোলারের ওই তাৎক্ষণিক বুদ্ধি বা অভিজ্ঞতা, এবং প্রসিডিওর অনুযায়ী কী করতে হবে, কীভাবে আনতে হবে, কতটা আনতে হবে, সেইটা কন্ট্রোলার ডিসাইড করে। এটা 2 নম্বর। একটা আপনি বললেন যে হিউম্যান এরারের একটা ক্যাপ্টেন রয় বলে ইন্ডিকেট করলেন। দেখুন, এভিয়েশন ইন্ডাস্ট্রিতে আমি যদি খুব ব্রডলি বলি, হিউম্যান এরার 4টে সোর্স থাকতে পারে। দ্য ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ইজ পাইলটস, বিকজ দে আর দ্য মোস্ট ক্রিটিক্যাল পার্সন। সেকেন্ড যদি কেউ আসে, এয়ার ট্রাফিক কন্ট্রোলার, because they are the first 2 person who are first facing the situation and trying to handle it in a critical situation. এরপরেই যারা আসে সে হচ্ছে ফ্লাইট ইঞ্জিনিয়ার, যেটা এই ক্ষেত্রে প্রশ্ন উঠছে, ওই গ্রাউন্ডে যারা সার্টিফাই করছে যে এয়ারক্রাফটটা টেক ওভার করার আগে তার লিস্ট আছে, যে কি কি যন্ত্র চেক করতে হবে, কি কি জিনিস চেক করতে হবে, তার আমি জানি না, আমার জানা নেই, কিন্তু কোথাও শোনা যাচ্ছে বিভিন্ন জায়গায় যে এই যে গ্রাউন্ড হ্যান্ডলিংটা টার্কির কোনো একটা কোম্পানি করতো, এবং এই ধরনের ইয়েতে, এবং সেই কোম্পানিটা এই যে ভারত পাকিস্তান পরে সেই কোম্পানিটার চুক্তি হয়তো বাতিল করে দেওয়া হয়েছে। আমার জানা নেই এটা ভবিষ্যতে আলোচনায় উঠে আসবে কিনা। হ্যাঁ, এটা আমার পক্ষেও গেস করা মুশকিল, আমিও এটা শুনিনি। আর একটা ক্যাটাগরি পিপল আছে যারাও, মানে যে কটা এয়ারপোর্ট ওরা হ্যান্ডেল করতো, তার মধ্যে আহমেদাবাদ শুনেছি, তার মধ্যে আহমেদাবাদ রয়েছে, সবাই জানে। আর একটা প্রফেশন আছে যারা সেফটি ক্রিটিক্যাল এবং তদন্তের আওতায় আসবে, সেটা হচ্ছে যেটা ক্যাপ্টেন রয় ইন্ডিকেট করলেন, ফ্লাইট ডিসপ্যাচার। এই যে ডিসপ্যাচারের কাজ হচ্ছে ওই যে এয়ারপোর্ট থেকে টেক অফ করছে, তার ফিজিক্যাল কন্ডিশন, তার টেম্পারেচার, তার প্রেশার, উইন্ড কন্ডিশন কী আছে, সেই অনুযায়ী এয়ারক্রাফটের লোড কী আছে বা কতটা হতে পারে ম্যাক্সিমাম, সেই অনুযায়ী কতটা ফুয়েল নেবে। এবার এই কন্ডিশনে তার এই বিভিন্ন স্পিড, V1, VR, V2 কী স্পিড হবে, কারণ ওটা তো ফিক্স নয়, ওটা করে। তো এরা কিন্তু ওই পাইলটের পক্ষে বসে বসে ক্যালকুলেট করে প্লেন চালানো ইটস নট পসিবল, এত টাইম নেই। দে আর ভেরি প্রেশাস, ভেরি কস্টলি সেগমেন্ট অফ এভিয়েশন। তো এরা হচ্ছে এই ফ্লাইট প্ল্যানার যারা, ফ্লাইট ডিসপ্যাচার যারা, তারা এগুলো করে। অ্যান্ড দে আর, একটা ফ্লাইট শুরু হওয়ার অনেক আগে থেকে এটা শুরু হয়। আপনি অনেক কথা বললেন, আমি একটা এটিসির ভূমিকা, পাইলটের ভূমিকা,
গ্রাউন্ড হ্যান্ডলিং যারা করেছে তাদের ভূমিকা, বিমান সংস্থার কোনো ভূমিকা থাকতে পারে কি? হ্যাঁ আছে, আমি আসছি সেটাই। এইবার এরা সবাই কিন্তু লাইসেন্সড, এই অল ফোর দে আর লাইসেন্সড বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। যে কেউ এসে সে কাজ করতে পারবে না, অনলি অথরাইজড পারসন হ্যাভিং দ্য ভ্যালিড লাইসেন্স দে ক্যান অনলি ডু, এরাই শুধু এই কাজটা করতে পারে। তাহলে বিমান সংস্থার প্রশ্ন কোথায়? প্রশ্ন হচ্ছে তখনই আসবে যদি দেখা যায় যে সাফিসিয়েন্ট লোক নেই বিমান সংস্থা, এইখানে বিমান সংস্থার ম্যানেজমেন্টের, বা বিমান সংস্থা বলে বলছি না, মানে গ্রাউন্ড হ্যান্ডলিং যারা করেছে সেখানে 5 জনের জায়গায় হয়তো 1 জন কাজ করেছে বা 2 জন কাজ করেছে। এটা ভারতবর্ষে বা এই ধরনের দেশে খুব অস্বাভাবিক কিছু নয়, আমি জানি না এক্ষেত্রে। হয়েছে।